থেকেই যাচ্ছে যে ফাঁসটা আসলে করবেন কি, কে বা কারা সরকার কিভাবে চাপ দিয়ে যাচ্ছে, কিসের চাপ দিচ্ছে, ভয়টা কিসের, কাকে ভয় পাচ্ছে সরকার। ইউনূস সরকারের জালিয়াতি যখনই ফাঁস হওয়ার কথা আসে তখনই ইউনূস নাটক করতে শুরু করে দেন পদত্যাগের। তার মানে আগামী কয়েক মাস আমরা বারবার এই নাটক দেখতে থাকবো। আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি রাষ্ট্রের সাথে কোনো ফ্রড করবে না। নিজেদের অবৈধ হওয়ার তুমুল ভয় থেকে সরকার বারবার হুমকি দিচ্ছে ফাঁস করে দেওয়ার। ডক্টর ইউনূসের পদত্যাগ নাটকের অবসান হয়েছে কি মনে হয় আপনাদের? আমার মনে হয় না শেষ হয়েছে। কিছুদিন পর পর তিনি এই নাটকটি জারি রাখবেন, মূলত তার কালাপাহাড় বাহিনীদেরকে নিয়ে জামায়াত এবং বিএনপির জন্য একটু উত্তেজনা তৈরি করে তার যা যা উদ্দেশ্য সেসব বাস্তবায়ন করে যেতে থাকবেন। আর এর মাঝে হঠাৎ হয়তো শুনতে পাবো যে সেনাপ্রধানকে মেরে ফেলা হয়েছে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়া হয়েছে, কারণ সেনাপ্রধানকে হত্যার জন্য যে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা থেকে কিলার ভাড়া করা হয়েছিল সে কথা এখন তো আর গোপন নেই। ফলে সেসব ভাড়া করা কিলার এবার বিফল হয়েছে, বারবার তারা বিফল হবে সেটা মনে করার কোনো কারণ আছে কি? কিন্তু বিগত কয়েকদিনের পদত্যাগ নাটকের শেষে উপদেষ্টা পরিষদ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেদিকে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। লক্ষ্য করলে দেখবেন যে এই বিবৃতি এবং তড়িঘড়ি করে করা প্রেস ব্রিফিং সর্বত্রই সরকারের পক্ষ থেকে কাকে যেন হুমকি দেওয়া হয়েছে যে সরকারকে যদি আবারও বিপদে ফেলে দেওয়ার চেষ্টা করা হয় তাহলে নাকি সব ফাঁস করে দেওয়া হবে জনগণের সামনে। তার মানে সরকারকে কেউ না কেউ ব্ল্যাকমেইল করছে এবং ক্ষমতায় রাখার জন্য দর কষাকষি করছে, তাই না? না হলে এত ক্ষমতাধর একটি সরকার বারবার এই ফাঁস করে দেব এরকম হুমকি কেন দিচ্ছে? এর আগে এই সরকারের ঐক্যমত্য কমিশনের উপপ্রধানও এক সাক্ষাৎকারে বলেছেন যে যদি সংস্কার করতে না পারেন তাহলে তিনি সব ফাঁস করে দিয়ে চলে যাবেন। কি ফাঁস করে দেবেন? আর ফাঁস করে কোথায় যাবেন? নিশ্চয়ই বিদেশে, তাই তো? কিন্তু এই প্রশ্নটি থেকেই যাচ্ছে যে ফাঁসটা আসলে করবেন কি, কে বা কারা সরকার কিভাবে চাপ দিয়ে যাচ্ছে, কিসের চাপ দিচ্ছে, কেনই বা সরকার হুমকি না দিয়ে সেসব এখনই এই মুহূর্তে ফাঁস করে দিচ্ছে না, প্রকাশ করে দিচ্ছে না। ভয়টা কিসের, কাকে ভয় পাচ্ছে সরকার? আপনারা হয়তো বলবেন যে আপনিও তো সরকারের মতোই অনেকগুলো প্রশ্ন রাখছেন, উত্তর তো দিচ্ছেন না। একটু থামুন, দিচ্ছি। আপনাদের মনে আছে হয়তো বর্তমান সরকার ক্ষমতায় বসার সময় তারা হঠাৎই ঘোষণা দিল যে তারা সুপ্রিম কোর্টের পূর্ণ বেঞ্চ বসিয়ে সংবিধানের 106 ধারা অনুযায়ী আইনের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা গ্রহণ করেছিল। তারপরেই হঠাৎ আসিফ নজরুল ও তার চেলাবেলারা ঘোষণা দিলেন যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার আদালতের মাধ্যমে কু করে আবার ক্ষমতা দখল করতে চাইছে। তারপর সবাইকে ডাক দেওয়া হলো উচ্চ আদালত ঘেরাও করার জন্য। মনে আছে আপনাদের? নিশ্চয়ই মনে থাকার কথা। শয়ে শয়ে পুলিশ আর সাধারণ জনগণকে হত্যার মাধ্যমে ক্ষমতা দখল করার পর তাদের মব বাজির এভাবেই শুভ উদ্বোধন হয়েছিল। এখন যখন সেনাবাহিনীর পক্ষ থেকে সেনা সদরের কাছ থেকে প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে যে প্রধান বিচারপতি তার পরিবার পরিজন সহ অনেক বিচারপতি আসলে 5 আগস্টের আগেই সেনা হেফাজতে আশ্রয় গ্রহণ করেছিলেন। এর মধ্যে আপিল বিভাগের একজন বিচারপতিও আছেন এই লিস্টে। আপনি যদি লিস্টটা দেখেন তাহলে দেখবেন একজন আপিল বিভাগের বিচারপতি এখানে আছেন। তার মানে প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের একজন বিচারপতি যদি সেনা হেফাজতে থেকেই থাকেন তাহলে সর্বোচ্চ আদালতের পূর্ণ বেঞ্চ বসিয়ে 106 ধারা অনুযায়ী ইউনূস সাহেবের সরকার গঠনের যে দাবি তারা করছে তা কিন্তু সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হচ্ছে। কি হচ্ছে না? এই শুনানিতে রাষ্ট্রপক্ষ থেকে নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল শুনানি করেছেন বলে বলা হয়েছিল, যাকে ঠিক 3 ঘন্টা আগে রাষ্ট্রপতির মাধ্যমে সরকার নিয়োগ দিয়েছিল। সংবিধানের বিধান অনুসারে রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ দিবেন প্রধানমন্ত্রীর পরামর্শ অনুসারে। প্রধানমন্ত্রী যেহেতু নাই, সুপ্রিম কোর্ট এই জায়গায় পরামর্শ দিয়েছিল অ্যাটর্নি জেনারেলের নিয়োগকে জাস্টিফাই করতে। কিন্তু সেই প্রজ্ঞাপনে বা পেপারে জাজদের কোনো সিগনেচার নেই বা বিচারকদের কোনো সিগনেচার ছিল না। এটাতেও সন্দেহ হয় যে আসলে আপিল বিভাগের বিচারকরা এই পরামর্শ দিয়েছিলেন কিনা, নাকি সরকার জালিয়াতি করেছিল বলুন তো? অ্যাটর্নি জেনারেলের এই শুনানিতে অ্যাটেন্ড করাটাও আইনগত বাধ্যবাধকতা মেনে করা হয়নি।
কারণ তিনি অফিসে বসার এবং কাজ বুঝে নেওয়ার সময় ও সুযোগ পান নাই আসলে তখনও। যাই হোক, এই রেফারেন্সের কপি চেয়ে এক সিনিয়র আইনজীবী মহসিন রশিদ যখন হাইকোর্টে রিট করলেন, সেটা বিচারপতি মাহমুদুর রাজীবের বেঞ্চ খারিজ করে দিয়েছিল, শুধুমাত্র দেশের মানুষ এই সরকারকে মেনে নিয়েছে এই যুক্তি দেখিয়ে। রেফারেন্স দেখতে চাই, আর যদি রেফারেন্স না থাকে আমরা এটাও বলেছি যে তাহলে একটি ইন্টারিম কনস্টিটিউশন, প্রফেশনাল কনস্টিটিউশন করে সরকার চলুক। আমার ইউনূস সাহেবের বিরুদ্ধে কিছু নাই, কারোর বিরুদ্ধে কিছু নাই, কিন্তু আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি রাষ্ট্রের সাথে কোনো ফ্রড করবে না। এইখানে যদি এটা প্রমাণ হয় যে ফ্রড হয়েছে, যারা রাষ্ট্রের সাথে ফ্রড করেছে তারা জনগণের সাথে ফ্রড করেছে, এবং এই ফ্রড কিভাবে হলো, কেন হলো, এটা প্রয়োজন হলে আমরা ক্রিমিনাল মামলাও করব যারা ফ্রড করে। এই কারণে মনে হচ্ছে, বিকজ আমি নীল কাগজে একটি কপি পেয়েছি, ওই কপিতে দেখা যাচ্ছে যেরকম সচিবালয়ের নথি লেখে উপরে বাম দিকে এই তারিখের পর এই জিনিসটা আছে। অ্যাপেলেট ডিভিশনের ওপিনিয়ন এইভাবে হয় না। অ্যাপেলেট ডিভিশনের ওপিনিয়ন যেটা হবে, সব জজ সাহেবদের নাম থাকবে, তারপরে রেফারেন্সের নাম্বার থাকবে, তারপরে তারিখ থাকবে যে কোন তারিখে তারা শুনানি করে এই রেফারেন্সের ওপিনিয়ন দিয়েছেন, এবং কোর্টের আগেও রেফারেন্স এসেছে। হাইকোর্টের তখন উচিত ছিল সরকারকে নির্দেশ দেওয়া যে আবেদনকারী রেফারেন্স দেখতে চেয়েছে, জাতীয় স্বার্থে সেটা দেখানো হোক, কিন্তু সেটা না করে হাইকোর্ট এক ধরনের জালিয়াতিকে প্রশ্রয় দিয়েছিলেন এবং মানুষের মনে সন্দেহের বীজ বপন করেছিলেন। তার মানে হচ্ছে সরকার এখানে জালিয়াতি করেছে, নথি জালিয়াতি করেছে, সই জালিয়াতি করেছে, এবং সরকার আসলে এই ভয়টা এখন পাচ্ছে যে তাদেরকে যে কেউ চ্যালেঞ্জ করতে পারে। বোঝাই যাচ্ছে যে ইউনূস সরকারকে আসলে এই জালিয়াতি নিয়েই কোনো না কোনো পক্ষ ব্ল্যাকমেইল করে যাচ্ছে, তাদের কাছে প্রমাণ আছে যে এটি জালিয়াতি হয়েছে। আরো বলি, রাষ্ট্রপতি যখন বলেছিলেন যে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র পাননি, তখন শেখ হাসিনাও বলেছিলেন যে তিনি পদত্যাগপত্র জমা দেননি। এটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছিল তখন। জনগণ সেই পদত্যাগপত্র দেখতে চাইলে সরকার থেকে কোনো পদত্যাগপত্র আসলে দেখানো হয়নি, এটার একটাই মানে হয়, আর তা হলো সরকারের কাছে পদত্যাগপত্র নেই। একই কারণে রাষ্ট্রপতির পার্লামেন্ট ভেঙে দেওয়া, এবং এটারও কোনো আইনগত ভিত্তি নেই বা ঠিক হয়নি, মানে থিওরিটিক্যালি পার্লামেন্ট এখনো বহাল রয়েছে। এই সরকার যদি পদত্যাগ করে তাহলে আগের সরকার পার্লামেন্টকে পুনর্বহাল করতে পারবে যে কোনো সময় এসে। এই পরিস্থিতিতে ইউনূস সরকারের জালিয়াতি যখনই ফাঁস হওয়ার কথা আসে, তখনই ইউনূস নাটক করতে শুরু করে দেন পদত্যাগের। তার মানে আগামী কয়েক মাস আমরা বারবার এই নাটক দেখতে থাকবো। এই নাটক ততদিন ইউনূস ও তার কালা পাহাড়দের দল করে যাবে যতদিন না সরকার নিজেদের এই জালিয়াতি ঢাকতে পারছে কোনো না কোনো উপায়ে। এই জালিয়াতি ঢাকার জন্য সরকারের কাছে কি কি অপশন আছে